একটা কথা সবাই নিশ্চয় শুনেছেন, পাপ কখনো বাপকেও ছাড় দেয় না। আজকের এই মুভি তার জলজ্যান্ত উদাহরণ। থিয়েটারে একের পর এক মুভি মুখ থুবড়ে পড়ায় ডিরেক্টর ধীরে ধীরে যেতে শুরু করে ডিপ্রেশনে। নিজের ভাগ্য বদলাতে সাহায্য নেয় দারুণ এক প্রতিভাবান স্ক্রিপ্ট রাইটারের। তারপর থেকেই শুরু হয় অন্য রকমের এক খেলা। সিনেমার গল্পের স্ক্রিপ্ট যে কখন বাস্তব জীবনে রূপ নিয়ে নেয় সেটা কেউ আন্দাজি করতে পারে না। বিশ্বাসঘাতকতা, মিথ্যা আর মাইন্ড গেমের এক খেলা পুরো ঘটনাটাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে কে শিকার আর কে শিকারী তা বোঝাই অসম্ভব। বলছি 2021-এর তেলেগু সাসপেন্স থ্রিলার মুভি ওয়াই এর কথা। অন্ধকারে ঘেরা বিশাল এক বাংলো। একটা মেয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে, চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছিল বাসায় সে একা না, বরঞ্চ কেউ একজন তার কাল হয়ে এসেছে। আর বাসার বিদ্যুৎটাও না একবার আসছিল আর একবার যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটার সামনে কারো প্রতিচ্ছায়া দেখলে জোরে চিৎকার দিয়ে ওঠে, যার সাথে সাথে সিন কাট হয়ে একটু পিছনে চলে যায় একটা ফিল্ম শুটিংয়ের লোকেশনে। বেশ বড়সড় এক আয়োজন। এখানে কোনো একটা মুভির শুটিং হচ্ছে, আর যার মুভির শুটিং চলছিল না সেই ডিরেক্টর একটু পর লোকেশনে এসে পৌঁছালে আমরা দেখি এই নাম হচ্ছে রঘু। রঘু এই ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড়সড় মাপের একজন ডিরেক্টর। তার পার্সোনাল ম্যানেজারটার নাম হচ্ছে সুব্বু, আর তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেয়েটার নাম হচ্ছে চাঁদনী। আর তারা যে ফিল্মটা নিয়ে কাজ করছে না ওটার ছিল আজকে লাস্ট শুটিং। এইখানে আমরা এই লোকেশনে রঘুর ওয়াইফকেও দেখতে পাই, যেটা অন্য কেউ না, মুভির শুরুতে দেখানো সেই মেয়েটাই, আর তার নাম হচ্ছে মায়া। আমরা আরও একটা বিষয় জানতে পারি, যে মুভির শুটিং চলছিল এখন সেই ফিল্মের গল্প কিন্তু রঘু নিজে লিখেছে এবং নিজে ডিরেক্ট করছে। যাই হোক, ওইভাবে তারা মুভিটার কাজ শেষ করে আর কিছুদিন পর সেটা থিয়েটারে মুক্তিও পায়। রঘুর লোকজন তো মুভিটা নিয়ে অনেক হ্যাপি, চারিদিকে ধুমধাম করে তারা উদযাপন করছে। কিন্তু মুভি দেখে থিয়েটার থেকে বের হওয়া পাবলিকগুলোর রিভিউ নেওয়া হলে তাদের রিয়াকশন ছিল কীরকম জানেন? কিছুটা হিরো আলমের মুভি দেখে আসার মতো। মানে রঘুর মুভিটা অনেক বাজেভাবে ফ্লপ খেয়ে যায়। নেটিজনরা নানা রকম করে তার মুভিটাকে খারাপ রিভিউ দিচ্ছে। যেসব দেখার পর রঘু তো রেগে মেগে 100-100। আর মুভি ফ্লপ হওয়ার সে দোষ দেয় কাদের উপর জানেন? মুভির নায়ক এবং নায়িকার উপরেই। ইচ্ছামতো সবার উপর রাগ ঝেড়ে রুমে গিয়ে লাল পানি টানতে শুরু করে। তবে লাল পানি টেনেও কাজ হচ্ছে না, বারবার তার চোখের সামনে মানুষজনদের সেই সব কথাগুলো ভেসে উঠছিল। একের পর এক এতটাই বাজেভাবে তার মুভি ফ্লপ যাচ্ছে। এবার তো রঘু ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে শুরু করে দেয়। সারাক্ষণ ড্রিঙ্কস করে আর একা একা রুমের মধ্যে বসে থাকে। মায়া সে তাকে অনেক করে বোঝায় যে তোমাকে এরকম ভেঙে পড়লে চলবে না, সফলতা পেতে হলে বারবার তোমাকে পরিশ্রম করে যেতে হবে। একবার হেরেছ, দুইবার হেরেছ তো কি হয়েছে, তৃতীয়বারে অবশ্যই সাকসেস হবে। এইভাবে দিনরাত বসে বসে টেনশন না করে নতুন করে আবার কাজ শুরু করো। মায়ার কথাগুলো শুনে রঘুর একটু ভালোই লাগে। আজকে এমন একটি বুকমেকারের সম্পর্কে বলবো যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ তো প্রায় শেষের দিকেই, তাই প্রিয় দলকে সাপোর্ট করার এটি হতে পারে আপনার সবচেয়ে বড় সুযোগ। এখানে আপনি ক্রিকেট, টেনিস, ফুটবল সবকিছু লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। পুরস্কার হিসেবে রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, আরও অনেক নগদ পুরস্কার। লেনদেনের জন্য রয়েছে বিকাশ, নগদ, রকেট সবকিছুই, সাথে 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা। তাই পিন কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করে এখনই রেজিস্টার করুন, আর আমার প্রোমোকোডটি ব্যবহার করে প্রথম ডিপোজিটে পেয়ে যান 24,000 পর্যন্ত বোনাস। তাই সে পরদিন থেকেই রেডি সেডি হয়ে আবারও তার মুভির গল্প লেখার কাজে বসে যায়। তবে অনেক ভাবনা চিন্তা করার পরও সে কোনোভাবেই ভালো একটা মুভির স্ক্রিপ্ট বানাতে পারছিল না, অর্থাৎ তার মাথায় ভালো কোনো গল্প আসছেই না। ওই দিন আবার রঘুর যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর চাঁদনী ছিল না, সে রঘুদের বাসায় আসে, মায়ের কাছ থেকে রঘুর ব্যাপারে জিজ্ঞাসা করে। মায়া বলে এই তো সে নতুন মুভির গল্প লেখা নিয়ে বিজি। বেচারা অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতে মেলাতে পারছে না। অবশ্য এর কারণে তার বিহেভিয়ারও চেঞ্জ হয়েছে, যার তার সাথেই রাগ দেখিয়ে কথা বলছে। এইসব শুনে চাঁদনী মায়াকে বলে, ম্যাডাম যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম, আমরা তো চাইলে ভালো একজন রাইটারকে হায়ার করতে পারি। মায়া বলে যে হ্যাঁ, ওটা আমার মাথায় এসেছিল, কিন্তু রঘু কিছুদের জন্য মানবে না, কারণ সে নিজের মুভির কাহিনী নিজে লিখতে পছন্দ করে। তবু আমি আরেকবার চেষ্টা করে দেখব, যদি রাজি করাতে পারি আর কি। কথা মতো পরবর্তী সিনেই মায়া রঘুর কাছে এসে এই ব্যাপারে কথা বলে, অর্থাৎ একজন রাইটার অ্যাপয়েন্ট করার বিষয়ে। যা শুনে রঘু বলে, তার মানে তোমরা কি বলতে চাও, আমার হাতে লেখা গল্প ভালো না? আমি কি গল্প লিখতে জানি না? মায়া বলে, আরে বাবা না, আমি এরকম বলতে চাচ্ছি না, আমি তো তোমার ভালোর জন্য এটা বললাম। যদি তুমি ভালো একটা গল্প পাও তাহলে ইন্ডাস্ট্রিতে তুমি অনেক সামনে এগিয়ে যেতে পারবে, এতে তো আমি তোমার ভালোই চাচ্ছি।
এইসব বলে আর কি মায়া যেমন তেমন করে রঘুকে রাজি করিয়ে নেয় একজন রাইটার অ্যাপয়েন্ট করার জন্য। যার পরপরই মায়া রঘুর ম্যানেজার সুব্বুকে ডেকে বলে, তুমি খোঁজ নাও, ভালো একজন রাইটারের সাথে কথা বলে তাকে অ্যাপয়েন্ট করো। সুব্বুও বলে, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমার উপর ছেড়ে দিন বিষয়টা। কালকের ভিতরে আমি এমন একজন রাইটারকে খুঁজে বের করে নিয়ে আসবো যার গল্প লেখা দেখে আপনারা খুশি হয়ে যাবেন। এইসব বলে টলে সুব্বু একটু সাইডে গিয়ে বালু নামের তার পরিচিত একজন রাইটারকে কল দিতে শুরু করে। তবে দেখা যায় বালু কল রিসিভ করছে না। সাথে সাথে সিনেমাদের সে বালুর উপর নিয়ে যায়। এই বালুর ব্যাপারে বলতে গেলে এ অনেক ভালো একজন রাইটার, অলরেডি অনেক মুভিতে কাজ করেছে। তবে সমস্যা হচ্ছে একটা মুভিতেও তাকে এখনও ক্রেডিট দেওয়া হয়নি। হ্যাঁ, তবে তাকে গল্পের বিনিময়ে শুধু কিছু টাকা দেওয়া হয়, এইটুকুই। আপাতত বালু তার এক বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছিল। তখনই তাদের সেইখানে রঘুর সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চাঁদনি আছে না, সে গিয়ে হাজির হয়। অর্থাৎ সুব্বু এবং চাঁদনির সাথে বালুর আগে থেকে ভালো একটা পরিচয় আছে। শুধু তাই না, এখানে আমরা এটাও জানতে পারি চাঁদনি হচ্ছে বালুর গার্লফ্রেন্ড। তাই তারা এখন রঘুর কাজের জন্য বালুকে একটা সুযোগ করে দিতে চাচ্ছে। বালু তার গার্লফ্রেন্ড চাঁদনিকে বারবার বলতো যে তোমার ডিরেক্টর রঘু স্যারের সাথে আমার কাজের একটা সুযোগ করে দাও। তবে চাঁদনিও তাকে বলে দিত যে এটা এত সহজ না। জানো কি, তার কাছে এরকম দিনে কত শত শত রাইটারের মেসেজ আসে। বালু বলে, আমি দারুণ একটা মুভির গল্প লিখছি, যেটা ডিরেকশনের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। এইভাবে তাদের মধ্যে সব নিয়ে কথাবার্তা হয় আর কি। আর কথাবার্তা বলে একটু পর চাঁদনি সেখান থেকে বেরিয়ে গেলে বালু তার মোবাইলটা হাতে নিয়ে দেখে সুব্বুর এতগুলো কল। সাথে সাথে কল রিটার্ন করলে সুব্বু আগে তাকে ইচ্ছা মতো কথা শুনিয়ে দেয় যে মোবাইল রেখে কই গেছিলে। যাই হোক, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কাল সকাল 10টার ভিতরেই রঘু স্যারের বাসায় চলে আসবে। উনি এবং ওনার ওয়াইফ মায়া তোমাকে আসতে বলেছে। এইটা শুনে বালুর তো খুশির কোনো ঠিকানাই নেই। কপাল বুঝিয়ে এবার খুলে গেল, বলে অবশ্যই আসবো। সিন শিফট হয়ে যায় পরের দিন। কথা মতো বালুও টাইম মোতাবেক রঘুদের বাংলোতে এসে হাজির। মায়া তাকে ভিতরে এসে বসতে বলে। একটু পর রঘু সেইখানে হাজির হয়। এরপর মায়া বালুর কাছ থেকে তার ব্যাপার জিজ্ঞাসা করে যে তুমি আগে কোনো মুভিতে কাজ করেছো কিনা বা কোন মুভিতে করেছো, এইসব আর কি। বালুও বলে, জি ম্যাডাম, কাজ তো অনেক করা হয়েছে, তবে সমস্যা হচ্ছে এখনও কোনো মুভিতেই ক্রেডিটই পাইনি। মায়া বলে, ও আচ্ছা, তো কোন ধরনের গল্প তুমি বেশি লিখো? বালু বলে, ক্রাইম থ্রিলার ম্যাডাম, ক্রাইম থ্রিলার জনরা আমার অনেক বেশি পছন্দ। যা শুনে রঘু বলে ওঠে, এই মুহূর্তে কোনো একটা গল্পের থিম কি আমাদের শোনাতে পারবে? বালু বলে, অবশ্যই স্যার, অবশ্যই পারবো। এই বলেই বালু লেগে পড়ে তার লেখা একটা গল্প রঘুদের শোনাতে। এমন দারুণভাবে সে তাদেরকে বোঝায় না, যা শুনে রঘু এবং মায়া তো তার উপর একদম ইমপ্রেস। তাই রঘু তাকে বলে, কাল রাতে ডিনারের আয়োজন করছি, চলে আসিও, বাকি কথা ডিনার করতে করতে হবে। বালু ঠিক আছে বলে আপাতত সেখান থেকে চলে আসে। সিন শিফট হয়ে যায় সে পরের দিন রাতে। রঘুরা কথা মতো ডিনারের আয়োজন করেছে, বালু রঘুদের কাছে এসেছে। তো বসে বসে রঘু বালুকে বলে, বালু, তোমার গল্প নিয়ে না আমি অনেক ভেবেছি। গল্প তো একদমই ঠিকঠাক, অনেক সুন্দর আছে, তবে কিছু কিছু জায়গায় একটু চেঞ্জেস করতে হবে। বালুও বলে, জি জি স্যার, অবশ্যই আপনি করতে পারেন, সমস্যা নেই। আপনার মতো একজন লোক গল্পটা সাজালে এটা তো আরও সুন্দর হবে। রঘু তাকে জিজ্ঞাসা করে যে এই গল্পের জন্য তুমি কত টাকা চাও। বালু বলে, স্যার আমার ডিমান্ড এত বেশি না, আমাকে 5 লাখ টাকা দিলেই হবে। রঘু বলে, ঠিক আছে, তোমাকে 5 লাখ না, তোমাকে 10 লাখ দিব, কিন্তু গল্পের ক্রেডিট তোমাকে দেওয়া হবে না। এই কথা শুনে বালু বলে ওঠে, না না স্যার, এটা কিভাবে সম্ভব? দেখুন স্যার, এখন পর্যন্ত অনেকগুলো কাজ করেছি, এবার আমি চাচ্ছি আমার নামটা সবার সামনে আসুক। টাকা তো আমি যে কোনো সময় কামিয়ে নিতে পারবো, কিন্তু আমার নাম যে কেউ জানতে পারছে না, ওটা আমার খারাপ লাগছে। এইখানে মায়াও বালুকে মানানোর অনেক চেষ্টা করে, বলে তোমাকে পরের মুভিতে ক্রেডিট দেওয়া হবে, আপাতত এই গল্পটা ছেড়ে দাও। তবে বালু এখানে মায়াকেও মুখের উপর না করে দেয়। এইভাবে অনেকক্ষণ ধরেই তাদের তিনজনের মধ্যে এই বিষয় নিয়ে কথা কাটাকাটি চলতেই থাকে। এমনকি এক পর্যায়ে গিয়ে তো তারা একজন একজনের সাথে রেগে যায়। বালু মায়াকে উল্টাপাল্টা কয়েকটা কথা বলে উঠলে রেগে মেগে রঘু কাঁচের একটা বোতল নিয়ে সেটা বালুর মাথায় মেরে দেয়। ফলে মাথা ফেটে বালুও জায়গায় শেষ। দেখে মায়া অনেক ভয় পেয়ে যায়, বলে তাড়াতাড়ি চেক করে দেখো। রঘুও চেক করে দেখে বালু আর বেঁচে নেই। রাগের মাথায় সে তাকে মেরে ফেলল। যেসব দেখে মায়া তো আরও বেশি ভয় পাচ্ছে। রঘুকে বলে, কি করলে কি এটা, এখন আমরা কি করব? পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যাবে, সবই শেষ। ঠিক ওই মুহূর্তে দরজায় বেল বেজে ওঠে। রঘু বালুর লাশটা টানতে টানতে সেখান থেকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে লুকিয়ে ফেলে। তারপর গিয়ে দরজা খুলে দেখে
এটা একটা ফুড ডেলিভারি বয় ছিল, যে কিনা খাবার দেওয়ার জন্য এসেছে। রঘু তাকে বিদায় করে তাড়াতাড়ি বাসার দরজাটা অফ করে। এদিকে মায়া তো টেনশনে শেষ। রঘুকে বারবার বলছে যে এখন আমরা কি করব। রঘু তাকে শান্ত করার চেষ্টা করে যে টেনশন করো না তুমি, ডিআইজি আমার বন্ধু, তাকে কল করে আমি সব কিছু জানাবো, দেখবে সে কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে। এ বলে রঘু মায়াকে রিল্যাক্স করিয়ে তার ডিআইজি সে বন্ধুটাকে কল দিচ্ছে, কিন্তু দেখা যায় তার মোবাইলে কলই যাচ্ছে না। বেশ কয়েকবার ট্রাই করার পর যখন তাকে পাচ্ছিল না, তখন রঘু মায়াকে বলে, তুমি কিছুক্ষণ এখানে বসো, আমি সরাসরি গিয়ে তার সাথে কথা বলে আসছি। আর হ্যাঁ, ভুলো কাউকে কিছু বলবে না কিন্তু, আমি এই গেলাম আর এই আসলাম। মায়া অবশ্য রঘুকে কিছুতে যেতে দিচ্ছিল না, কারণ এত বড় একটা বাসার মধ্যে, তাও আবার একটা লাশের সাথে একা একা মায়া কীভাবে থাকবে, তাই সে অনেক ভয় পাচ্ছিল। তারপরও রঘু তাকে যেমন তেমন বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নেয়। তারপর সে চলে যায় তার সেই ডিআইজি বন্ধুটার সাথে কথা বলার জন্য। রঘু এখান থেকে যাওয়ার সাথে সাথেই বাসার মধ্যে আজব আজব ঘটনা ঘটতে শুরু করে। যেমন কিচেন রুমের জিনিসপত্র এদিক সেদিক পড়ে যাচ্ছে, কেউ বিয়ারের বোতল নিয়েও খেলা করছে, সব কিছু মায়ার দিকে যেন তেড়ে তেড়ে আসছে। তার ভয় তো আরও বেড়ে যায় যখন বাসার বিদ্যুৎও একবার আসছিল আর একবার যাচ্ছিল। এই সিনগুলো দেখে আমরা বুঝতে পারি যেগুলো মুভির শুরুতে দেখানোর সেই সিনগুলো। মায়া কিন্তু একা বাসার মধ্যে প্রচণ্ড ভয় পাচ্ছে, কি করবে কিছু বুঝতে পারছে না। এক পর্যায়ে গিয়ে সোফায় এক কোণে চুপচাপ বসে থাকে। এর বেশ কিছুক্ষণ পার হতেই রঘু বাসায় ফিরে আসে। মায়া গিয়ে তাকে জোরে জড়িয়ে ধরে, বাট তখনই সে রঘুর পিছনে কেউ একজনকে নোটিস করে আতঙ্কে রঘুকে দেখাতে শুরু করে। রঘু যখনই পিছনে ফিরতে যাবেই তখনই কুদ থেকে বালু জীবন্ত হয়ে ওঠে, একটা লাঠি দিয়ে রঘুর মাথায় মেরে তাকে জায়গায় শেষ করে দেয়। আর রঘুকে মারার পর বালু ধীরে ধীরে এগিয়ে যায় মায়াকেও মারতে। এক পর্যায়ে সে মায়াকে মারতে যাচ্ছিল, তখনই অতিরিক্ত পরিমাণের ভয় পাওয়ার কারণে হার্ট অ্যাটাক করে মায়ের জায়গায় শেষ। বালু এসে মায়াকে ভালো মতো চেক করে দেখে মরল কিনা। যখন দেখে হ্যাঁ সে পুরোপুরি শেষ, তখন এইখানে আমরা বালুর পিছনে দেখতে পাই রঘু উঠে দাঁড়িয়ে সেইখানে আসে। চলে আসে মুভির আসল টুইস্ট। সব কিছু ছিল রঘু এবং বালুর সাজানো প্ল্যান, মায়াকে এভাবে হার্ট অ্যাটাক দিয়ে মারানোর, যেটা দেখতে ন্যাচারাল মৃত্যুর মতো মনে হবে। আর তারা এমনটা কেন করেছে তা আমরা একটু পরে গিয়ে জানতে পারবো। তো এসব করার পর রঘু বালুকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে মিথ্যা কান্নার অভিনয় করে অ্যাম্বুলেন্স কল করে। দেখতে দেখতে পরের দিন মায়ের মৃত্যুর খবর সব দিকে ছড়িয়ে পড়ে। রঘু তো সবার সামনে এমনভাবে নাটক করে যায় যেন সে কিছু জানে না, মায়ের মৃত্যু এমনি এমনিতেই ন্যাচারালি হয়ে গেছে। মায়ের অন্তিম সংস্কারের কাজ সারার পর একটা লোক এসে রঘুর সাথে দেখা করে। লোকটি ছিল রঘুর পার্সোনাল লয়ার। এইখানে এসে আমরা জানতে পারি রঘু এইভাবে কেন মায়াকে মেরেছে। আসলে সবগুলো প্রপার্টিস, ব্যাংক ব্যালেন্স সব কিছু মায়ার নামে ছিল, আর ওয়াইফের মৃত্যুর পর তার সব কিছুর মালিক হবে তার স্বামী। তাই সব কিছু হাসিল করার জন্যই রঘু মায়াকে এভাবে মারিয়েছে। এইভাবে মায়াকে সরিয়ে দিয়ে রাতারাতি রঘু সব কিছু তার নামে করে নেয়। তবে আসল টুইস্ট কিন্তু এখনও বাকি আছে। যাই হোক, এই সব কিছু হওয়ার পর একদিন গিয়ে রঘু বালুকে আবারও তার বাসায় ডাকে। এতগুলো টাকার একটা ব্যাগ দিয়ে বলে, নাও এই সবগুলো তোমারই। এখানে আমাদের এইটাও দেখানো হয় যে রঘুর বালুর সাথে কিভাবে পরিচয় হয়েছিল আর তারা কখনই বা এসব প্ল্যান করলো। আসলে বালু আগে থেকে সবসময়ই তার লেখা গল্পগুলো রঘুকে মেল করত, তখন রঘু তাকে চিনতও না। বালু এগুলো পাঠিয়ে তাকে একটা কাজ দেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করত। একদিন গিয়ে রঘু বালুর পাঠানো গল্পগুলোর মধ্য থেকে একটা পড়ে পুরো গল্পটার দেওয়ানা হয়ে যায়। আর গল্প কোনটা জানেন? যেটা তারা একটু আগে করেছে, অর্থাৎ মায়ার সাথে লাইভ। তারা যেভাবে যেভাবে মায়াকে মেরেছে এই পুরো গল্পটাই ছিল বালুর হাতেই লেখা, যেটা থেকেই রঘুর মাথায় মায়াকে শেষ করার এই প্ল্যানটা আসে। তো গল্পটা পড়ার পর থেকে রঘু বালুর ডিটেলস কালেক্ট করতে শুরু করে আর খবর নিয়ে জানতে পারে বালু এরকম ছোটোখাটো একজন রাইটার যে কিনা টাকার জন্য তার মুভির গল্প বিক্রি করতে রাজি। শুধু তাই না, কিন্তু সে নাকি টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। তাই আর দেরি না করে তখনই রঘু বালুর সাথে দেখা করে। রঘু বালুকে তার অফিসে ডেকে বলে সেইখানে পড়ে থাকা একটা ব্যাগ ওপেন করতে। কথা মতো বালু এটা ওপেন করতেই দেখে সেইখানে এতগুলো টাকা। রঘু তাকে বলে, আমি তোমার রিসেন্টলি পাঠানো সেই গল্পটা পড়েছি, এই টাকাগুলো তো শুধু অ্যাডভান্স, কাজ শেষ হওয়ার পর আরও পাবে। দেখো টাকাগুলোর মধ্যে একটা ফটো আছে, ওটাও নাও। ফটোটি ছিল মায়ারি, যা দেখে বালু বলে, ওয়াও, এই মেয়ে তো আমার লেখা গল্পের জন্য একদমই পারফেক্ট সিলেকশন, কাজটা খুবই সুন্দর হবে স্যার। অর্থাৎ বালু মনে করছিল রঘু তার গল্পের উপর মুভি বানাবে, কিন্তু সে যেই গল্প রিয়েল লাইফে ইউজ করতে যাচ্ছে ওটা বালুর আন্দাজই নেই। রঘু বলে, হ্যাঁ এটি আমার ওয়াইফ।
তুমি যে গল্পটা লিখেছ ওটার উপর আমরা কাজ করব, তবে সত্যি সত্যি বাস্তব জীবনেই আমার ওয়াইফের উপরেই। এটা শুনে বালু তো হা করে যায়, বলে কি বলছেন কি স্যার এসব? না না, এসব আমি করতে পারবো না। তবে রঘু নাছরবন্দা তাকে টাকার লোভের উপর লোভ দেখিয়ে যায়, বলে কোনো প্যারা নেই, তুমি নিশ্চিন্তে বাসায় যাও আর ঠান্ডা মাথায় বসে চিন্তা ভাবনা করে আমায় জানিও, দেখিও তোমার লাইফ কিন্তু একদম সেট হয়ে যাবে। কথা মতো বাসায় আসার পর বালুও এই বিষয় নিয়ে অনেক ভাবনা চিন্তা করে, আর ফাইনালি গিয়ে সে সিদ্ধান্ত নিয়েই নেয় রঘুর কথা মতো সে করবে। এইভাবে মূলত তারা টাকার লোভে পড়ে দুজনে প্ল্যানিং করে মায়াকে শেষ করে দেয়। যাই হোক, সিন প্রেজেন্টে বালু রঘুকে বলে, স্যার আপনি আপনার ওয়াইফের প্রপার্টিস হাসিল করার জন্যই তাকে প্ল্যান করে মারিয়ে দিয়েছেন, তাই না? রঘু হেসে জবাব দেয়, আরে পাগল, এই প্রপার্টিগুলো আমারই। এগুলো মায়া এবং তার বাপ চালাকি করে আমার থেকে হাতিয়ে নিয়েছিল। আমার নিজের সম্পত্তি ফিরে পাওয়ার জন্যই আমাকে এসব করতে হয়েছে। এই শুনে বালু তো একদমই হাঁ করে যায়। আর আমাদের দেখানো হয় এই ঘটনাটা কি আসলে। রঘুর চরিত্র তেমন একটা ঠিক ছিল না। সে এক এক দিন এক এক মডেলদের সাথে কাজ করতে করতে তার মধ্যে একটা লুচ্চামি ঢুকে গেছিল। বিভিন্ন মডেলসদের তার মুভিতে কাজ দিবে বলে সে হোটেল রুমে নিয়ে গিয়ে তাদের সাথে এনজয় করত। তাদের পুরোপুরি ফয়দা উঠিয়ে নেওয়ার পর তাদেরকে আর কাজ দিত না। আর এইভাবে গিয়ে একদিন তাকে হাতে নাতে একটা হোটেল থেকে ধরে ফেলা হচ্ছে তার ওয়াইফ মায়া। আর রঘুর এসব জানতে পেরে মায়া তো তার উপর প্রচণ্ড রেগে যায়, তাকে চড়থাপ্পড় পর্যন্ত মেরে বসে। রঘু মায়াকে মানানোর জন্য অনেক নাটক করে, কিন্তু মায়া কিছুতে শান্ত হচ্ছিল না। এক পর্যায়ে রঘু মিথ্যা বলতে শুরু করে, ওই মেয়েটি আমাকে ফাঁসিয়েছে, সেই আমাকে ভুলভাল কিছু খাইয়ে দিয়ে আমাকে হোটেল নিয়ে গিয়ে এইসব করেছে। এইভাবে নাটক করতে করতে রঘু মায়ের সিম্পেথি পাওয়ার জন্য সে নিজেকেই নিজে আঘাত করতে শুরু করে দেয়, যা দেখে মায়া তার উপর আর রাগ করে থাকতে পারে না। তাড়াতাড়ি ব্যান্ডেজ নিয়ে এসে সে রঘুকে মলম পাটি করতে শুরু করে। রঘু মিথ্যা অভিনয় করে যায়, মিথ্যে মিথ্যে তাকে কথা দেয় যে সে আর এরকম জীবনও করবে না। কিন্তু ওই যে কুকুরের লেজ যেমনই ঘষা মাজা করো না কেন ওটা জীবনও সোজা হবে না, রঘু ছিল তেমনই। সে আজ মায়াকে কথা দিয়েছে আর কাল গিয়ে আবারও আরেকটা মেয়ের সাথে ইরিশ পিটিশ করতে শুরু করে। আর ওইদিকে তো মায়া বেচারি তার স্বামীর ভালোর জন্য পুজো করছিল। ঠিক তখনই রঘু একটু আগে যে মেয়েটার সাথে এনজয় করে এসেছে না, সেই মেয়েটা তাকে একটা মেসেজ করে, যেটাতে লেখা ছিল, বেবি কংগ্রেচুলেশনস, আমি প্রেগনেন্ট। সরাসরি মেসেজটা হাতে এসে পড়ে হচ্ছে মায়ার, যা দেখে মায়ার পুরো পৃথিবী উল্টে যায়। সে নিজেকে আর বাঁচিয়ে রাখতে চায় না, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। তবে ভাগ্যক্রমে ওই দিন কোনোরকম করে সে বেঁচে গেছিল। হসপিটালে মায়ের বাবা তাড়াতাড়ি ছুটে আসে, রঘুকে আচ্ছা মতো কথা শোনাতে শুরু করে। মায়ের বাবা ছিল আসলে ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নামি দামি লোক, যার হাত ধরে মূলত যার সাহায্য পেয়ে রঘু এতটুকু অবধি এসেছিল। মায়া কান্না করে করে তার বাবাকে বলে যে সে রঘুর সাথে আর থাকতে চায় না, সে তার কাছ থেকে ডিভোর্স নিতে চায়। মায়ের বাবা তাকে বোঝায় যে বেটি, এইভাবে সমস্যার সমাধান হয় না, একে তো কিভাবে কন্ট্রোল করতে হবে আমার ভালো মতো জানা আছে। এইভাবে মায়ের বাবা এবং মায়া মিলে যাতে রঘু আর এসব করতে না পারে, এজন্য তাকে ধমকিয়ে টমকিয়ে তার প্রপার্টিস এবং তার সব কিছুই মায়ের নামে করিয়ে নেয়। রঘুর হাতে কোনো অপশন ছিল না, সে যদি সব কিছু মায়ের নামে না করতো তাহলে মায়ের বাবা একেবারে তার পুরো কেরিয়ারই শেষ করে দিত। এরপর একদিন হয় কি, রঘু একটা বার গিয়ে ড্রিঙ্কস করছে। অনেক পরিমাণে ড্রিঙ্কস করার পর যখন তার কার্ড দিয়ে বিল পে করতে যাচ্ছিল, তখনই দেখে কার্ড ব্লক করা, অর্থাৎ মায়ের পারমিশন ছাড়া 1 টাকাও এদিক সেদিক লেনদেন করা যাবে না। ব্যাস, এটা দেখে রঘুর ঘুরে যায় মাথা। বাসায় এসে মায়াকে আচ্ছা মতো বকতে শুরু করে যে আমার কার্ড ব্লক করার তুমি কে হও। মায়াও কিছুতে কম যায় না, বলে আমি সব কিছুর মালিক, এমনকি তোমারও। কেন মনে নেই, আগের মাসে তুমি একাই 30 লক্ষ টাকা খরচ করেছ, আর এখন থেকে 30 টাকাও আমার পারমিশন ছাড়া এদিক সেদিক করতে পারবে না। রঘু বলে এখানে সব কিছু আমার নিজে টাকায় কেনা, আমি নিজে টাকায় খরচ করছি, দেখা যাবে তোমরা বাপ বেটি আমাকে কতদিন থামিয়ে রাখতে পারো। মূলত এটাই ছিল একমাত্র কারণ, নিজের সব কিছু নিজের ফ্রিডম ফিরে পাওয়ার জন্যই রঘু প্ল্যানিং করে মায়াকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। ড্রিঙ্কস করতে করতে প্রেজেন্টে সব কিছু রঘু বালুকে বলে দেয়। আর এসব বলার পর গিয়ে রঘু এখানে বালুর গলায় এমন একটা জিনিস নোটিস করে, যেটা দিয়ে বালু এতক্ষণ তার সব কথাবার্তাগুলো সব কিছু রেকর্ড করে নিয়েছিল। যখন রঘু জিজ্ঞাসা করে, তখন বালু বলে, আরে স্যার, এটি আমি আমার গল্প লেখার জন্য জাস্ট লাগিয়ে রাখি, অর্থাৎ কখন কোথায় যাই, কার সাথে কথা বলি, কি বলি, ওই সব কিছু আমি পরে ভিডিওতে দেখে এগুলো থেকে গল্প বানাই আর কি। রঘু রেগে গিয়ে বলে, আমার সব কথাগুলো এক্ষুনি ডিলিট করো। বালু বলে, আরে স্যার,
এত জলদি কিসের? ডিলিট করব তো। এর আগে আমাকে 50 লাখ টাকা দিন। অর্থাৎ এখন বালু রঘুকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে। কিন্তু রঘু বালুর কথায় কিছুতে রাজি না। তাই সে জোর জবস্তি বালুর গলা থেকে ওই রেকর্ডারটা নেওয়ার চেষ্টা করছে। ফলে শুরু হয়ে যায় দুজনের মধ্যে জবরদস্ত একটা হাতাহাতি। মারামারি এক পর্যায়ে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে একজন আরেকজনের জীবন নেওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত। বালু তার পাশে পড়ে থাকা একটা ছুরি উঠিয়ে রঘুর পেটে ঢুকিয়ে দেয়, আর রঘুর সাথে সাথেই সেই ছুরিটাই বালুর গলায় ঢুকিয়ে তাকে জায়গায় মেরে ফেলে। বালুরও গেম খালাস। তবে এসবের মাঝে রঘু অনেক আহত হয়ে গেছে। তার আর এখান থেকে উড়ে যে হসপিটাল যাবে ও শক্তিটুকুও নেই। কিন্তু আসল টুইস্ট তো এখনও বাকি। ঠিক ওই মুহূর্তে সেখানে দেখা যায় একটা মেয়ের এন্ট্রি হচ্ছে। যে মেয়ে অন্য কেউ না, রঘুর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং বালুর গার্লফ্রেন্ড সেই চাঁদনি। রঘু চাঁদনিকে রিকোয়েস্ট করতে শুরু করে যে আমাকে সাহায্য করো, আমাকে হসপিটাল নিয়ে যাও, অ্যাম্বুলেন্স কল করো। কিন্তু চাঁদনি এখানে কিছু করছিল না। রঘু চাঁদনিকে লোভ দেখায় যে আমি তোমাকে আমার অর্ধেক প্রপার্টি দিয়ে দিব, এমনকি তোমায় আমার পুরো মুভিও দিয়ে দিব। কিন্তু চাঁদনি বলে ওঠে, না 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 বেটা, এটা তো হবে না। তুমি সামান্য প্রপার্টির জন্য নিজের ওয়াইফকে এইভাবে প্ল্যানিং করে মারিয়ে দিয়েছ, এখন বালুকেও। আর পরে গিয়ে আমাকে যে বাঁচিয়ে রাখবে তার 1% গ্যারেন্টিও নেই। তাই তুমি আরামসে মরো, আমি বসে বসে দেখি। দেখতে দেখতে রঘু নিজেও মারা যায়। আর মাঝখান দিয়ে টাকার সেই ব্যাগটা নিয়ে আস্তে করে চাঁদনি সেখান থেকে কেটে পড়ে। মানে দেখলেন তো কিভাবে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকে পড়তে হয়। এই মুভি দেখে আসলে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। আপনি নির্দোষ নিষ্পাপ মানুষের সাথে পাপ করবেন, আর সেই পাপ আপনাকে ছেড়ে দিবে, ওটা জীবনও হবে না। সেই পাপই আপনাকে তাড়া করতে করতে নিঃশেষ করে দিবে। যাই হোক, আজকের মুভি এইখানে শেষ হয়। কেমন লেগেছে আপনাদের আজকের এই মুভিটা কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে যেতে যেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।